সুপ্রিয় দর্শক, শিক্ষার্থীদের স্বপ্ন ও ক্যারিয়ার নিয়ে আমাদের বিশেষ আয়োজন চাকরি.com অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, এই অনুষ্ঠানে আমরা শিক্ষার্থীদের জন্য একটি বিষয়ভিত্তিক ক্যারিয়ার নিয়ে আলোচনা করে থাকি এবং এই আলোচনা করতে আমাদের সাথে উপস্থিত হন একজন আমন্ত্রিত অতিথি। সেই সাথে অনুষ্ঠানের শেষে জানব দেশের কিছু চাকরির খবর। দর্শক, আজকের আমাদের বিষয় হলো পেশা হিসাবে কাস্টমস কর্মকর্তা। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে আজকে উপস্থিত আছেন চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ এবং ভ্যাট ট্রেনিং একাডেমির অতিরিক্ত মহাপরিচালক ডক্টর মোহাম্মদ নিয়ামুল ইসলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। একজন শিক্ষার্থী পেশা হিসেবে কাস্টমস সহকারী কমিশনার হিসেবে জয়েন করবে, তিনি কেন আসলে এই পেশাকে বেছে নেবেন? আসলে মূলত দুই ধরনের এন্ট্রি আমাদের কাস্টমসে কর্মকর্তা হিসেবে আছে। প্রথমটি হলো বিসিএস কর্মকর্তা, বিসিএস সহকারী কমিশনার হিসেবে কাস্টমস এন্ট্রি আছে। আর একটি ধাপ হলো সহকারী রাজস্ব কর্মকর্তা। সেকেন্ড ধাপও নন ক্যাডার হিসেবে আসেন আমাদের এই সার্ভিসে। তো প্রথম ধাপ বিসিএস, তো আমরা সবাই বুঝি যে এটি কম্পিটিটিভ একটি এক্সাম। আর কম্পিটিটিভ এক্সামের মধ্যে অনেক কিছু ইস্যু থাকে যেগুলো পরীক্ষা ভালো হওয়া, কাস্টমস বরাবরই প্রথম সারির ক্যাডার। কারণ হলো অনেকেই চয়েসের ব্যাপারে বলতে পারে যে এগুলো কেমন চয়েস দিলে কাস্টমস ক্যাডার পাওয়া যায়। যেমন ন্যাশনাল মেরিটে প্রথম 100-র মধ্যে কাস্টমসের পজিশন কম বেশি 20 জনের মতো থাকে। তো যার ফলে যদি ক্যাডারের ইনটেক খুব কম হয়, তখন প্রথম 100 জনের মধ্যে না থাকলে সে কাস্টমস ক্যাডার পাবে না, মানে ক্যাডার হিসাবে। আবার নন ক্যাডার হিসাবে সেটাও আমার যথার্থ আমি বলতে পারবো না যে এই লেভেল কোন লেভেলে যেতে পারে, বাট নন ক্যাডার হিসাবেও কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তার গুরুত্ব অনেক বেশি। আর ক্যাডার হিসাবে কাস্টমসের যে গুরুত্ব রয়েছে সেটি হলো পদোন্নতি, চাকরি লেভেলে, এন্ট্রি লেভেলের সুযোগ সুবিধা এবং কর্মপরিবেশ এবং সমাজকে কিছু দেয়া এবং রাষ্ট্রকে দেওয়ার মতো কিছু গুরুত্বপূর্ণ কিছু বিষয় থাকে, যেগুলো অন্যান্য সার্ভিসে হয়তো আছে, বাট এইখানে খুব বেশি পরিমাণ আছে। সহকারী কমিশনার অফ কাস্টমস হিসাবে চাকরি পাওয়ার পর তার কোথায় পদায়ন হয় এবং তার দায়িত্বটা আসলে কি হবে? একজন সহকারী কমিশনারকে প্রথমত তাকে কাস্টমস একাডেমিতে প্রথমে পদায়ন করে। কাস্টমস একাডেমিতে 6 মাসের ইন্টেন্সিভ তাকে ট্রেনিং নিতে হয়। ট্রেনিং যেটা কি বলে বুনিয়াদি প্রশিক্ষণ। এই বুনিয়াদি প্রশিক্ষণের পরে তার পদায়ন হয়। এই পদায়নগুলো কাস্টম হাউসে হতে পারে, কাস্টমস এক্সাইজ ভ্যাট কমিশনারেট হতে পারে। তারপরেও কিছু স্পেশালাইজড দপ্তর আছে যেগুলো ভ্যালুয়েশন আছে, ডেডো আছে, এরকম অনেক কিছু দপ্তর আছে, ভ্যাট ইন্টেলিজেন্স আছে, কাস্টমস ইন্টেলিজেন্স সহ আরও কিছু দপ্তর আছে। তো ইনিশিয়াল স্টেজে ভ্যাট এবং কাস্টমস হাউসগুলোয় পদায়ন হতে পারে। কাস্টম হাউসের মধ্যে কিছু এয়ারপোর্ট সহ অন্যান্য গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। আমাদের যারা সহকারী কমিশনার হিসেবে জয়েন করে তাদের পদায়ন এসব গুরুত্বপূর্ণ জায়গায় হয়ে থাকে, যার ফলে তারা প্রথমেই 6 মাসের একটি ইন্টেন্সিভ ট্রেনিং নেয়। ওখানে গিয়ে তাদের কী করণীয়, কী করবে, তারপরে সেগুলো নিয়েই তারা মানে একটি মৌলিক জ্ঞান অর্জন করে। এই ক্ষেত্রে তাদের আসলে দায়িত্বগুলো কি হয়, যদি একটু বিস্তারিত বলতেন? কাস্টমস কর্মকর্তার প্রথম দায়িত্ব হলো ট্রেড ফ্যাসিলিটেশন, ব্যবসায় বান্ধব পরিবেশ সৃষ্টি করা। কারণ হলো একসময়ে কাস্টমসের প্রধানতম দায়িত্ব ছিল রাজস্ব আহরণ। এখন রাজস্ব আহরণের চেয়ে প্রথম হয়েছে ট্রেড ফ্যাসিলিটেশন। কারণ হলো বিনিয়োগ বান্ধব পরিবেশের জন্য ট্রেড ফ্যাসিলিটেশন খুবই গুরুত্বপূর্ণ। তারপরে বাংলাদেশ এফটিএ সিগনেটরি মেম্বার, ট্রেড ফ্যাসিলিটেশন এগ্রিমেন্টের মেম্বার, যেহেতু টিএফএস মেম্বার, সেহেতু বাংলাদেশে এর বিকল্প কোনো চিন্তা করার সুযোগ নেই। আর বাংলাদেশে রেভিনিউ পার্সপেক্টিভ আমরা যেহেতু বলি, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এই দেশে রেভিনিউ এখন ডেভেলপমেন্ট পার্টনাররা আমাদেরকে এমফাসাইজ করছে ইন্টারনাল রেভিনিউ যোগান বাড়ানো। আর এই ইন্টারনাল রেভিনিউ বাড়ানোর জন্য মেইনলি কাস্টমস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে কাস্টমস বলতে আমাদের যে সার্ভিস দুটো পার্ট দেখে, কাস্টমস এবং ভ্যাট। এই যে কর্মকর্তা সহকারী কমিশনার হোক এবং সহকারী রাজস্ব কর্মকর্তা হোক, দুই ধাপের লোকজনই বাই টার্ন তারা কাস্টমসে হয়তো কাজ করলো, আবার মূল্য সংযোজন করা অথবা ভ্যাটের যে কমিশনারেট আছে সেখানে কাজ করলো। এখানে তাদের রেভিনিউ ফোকাস থাকে। তারপর হলো দেশের যে সুরক্ষা, বিশেষ করে এয়ারপোর্টগুলোয়, বিশেষ করে নার্কোটিক্স যেগুলো, সেগুলো
দেখা, তারপরে অ্যান্টি স্মাগলিং, তারপর হলো মানে হিউম্যান কনজামশনের উপযোগী নয় এমন কোনো পণ্য যাতে অবাধে আমদানি অথবা রেস্ট্রিক্টেড পণ্য কোনোভাবেই আমদানি না হয় সেগুলো দেখা। এই সব কিছু মিলে কাস্টমস তার বিভিন্ন পয়েন্টে প্রতিটি পদে পদে তার যে রেসপন্সিবিলিটি আছে সেগুলো পালন করে। মেইনলি এগুলো আবার কোথায় ডিফাইন করা থাকে, এগুলো মেইনলি আমদানি নীতি আদেশে বলা থাকে কোনটি আমদানি নিষিদ্ধ, কোনটি শর্তযুক্ত আমদানি, সেগুলো তাকে অক্ষরে অক্ষরে ফলো করতে হয়। বিশেষ করে যেহেতু সে এন্ট্রি এন্ডে একজন কর্মকর্তা থাকে, এই কর্মকর্তা সে তার যদি কোনো একটি ভুল হয় সে ভুলের সাফার দেশ করবে, সেই হিসেবে তার গুরুত্ব অনেক বেশি। এবং কোনো তার কারণে যদি কোনো প্রোডাক্ট আমদানি রপ্তানিতে বাধাগ্রস্ত হয় সেই কারণেও সে দায়ী থাকবে, যার ফলে আমাদের ট্রেড ফ্যাসিলিটেশন এখন 1 নম্বরে চলে এসেছে। আর সহকারী কমিশন হিসেবে যোগদানের পর তাদের পদোন্নতিটি আসলে কিভাবে হয়ে থাকে একটু যদি বিস্তারিত এখানে বলতেন। 5 বছর চাকরি করতে হয়, 5 বছর চাকরির পরে প্রথম পদোন্নতি হয়। তার আগে তাকে বিভাগীয় যে পরীক্ষাগুলো আছে সেগুলোয় পাশ করতে হয়, বিভাগীয় পরীক্ষা এবং পিএটিসি পরীক্ষা, পিএটিসি ট্রেনিং নেওয়ার পরে তারপর চাকরি স্থায়ী হয়। চাকরি স্থায়ী হওয়ার পরে 4 বছর গেলে সিনিয়র স্কেল এক্সাম পাশ করতে হয়। সিনিয়র স্কেল এক্সাম পাশ করার পরে 5 বছর পরে সে ডেপুটি কমিশনার হিসেবে পদোন্নতি পায়। তারপরে আরও 5 বছর কাজ করলে জয়েন্ট কমিশনার হিসেবে পদোন্নতি পায়। তারপরে ধাপ হলো জয়েন্ট কমিশন গ্রেড 5, তারপর হলো এডিশনাল কমিশনার গ্রেড 4, তারপরে হলো গ্রেড 3 কমিশনার, দেন সর্বশেষ হলো এনবিআর মেম্বার। এনবিআর মেম্বারের 2 ধাপে আছে, গ্রেড 2 আছে এবং গ্রেড 1ও আছে। আর চেয়ারম্যান বাংলাদেশ সরকারের সচিব, তিনি অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব, অতিরিক্ত দায়িত্বে তিনি আমাদের এনবিআর চেয়ারম্যান পদাধিকার বলে। আচ্ছা, আরেকটি বিষয় জানতে, সেটা হচ্ছে একজন সহকর্মী কমিশনার তো আসলে অনেক ধরনের দায়িত্ব পালন করে থাকেন, এই ক্ষেত্রে আসলে দেশে বা বিদেশে তার প্রশিক্ষণের কেমন সুযোগ রয়েছে? প্রশিক্ষণ যেহেতু কাস্টমসের মেইন পার্ট হল তারা তো ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশনগুলো আছে তার বাংলাদেশ একটা মেম্বার, অনেকগুলো ক্ষেত্রে সিগনেটারি মেম্বার। বাংলাদেশ যেমনটা আমরা বলতে পারি WC ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন, তার সিগনেটারি মেম্বার। রাইলো আছে, তার মেম্বার। তারপর বাংলাদেশ এডিবি মেম্বার, ওয়ার্ল্ড ব্যাংকের মেম্বার, ইউএনএ মেম্বার। এরকম বাংলাদেশে অনেকগুলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে বাংলাদেশ সিগনেটারি মেম্বার, যার ফলে এই সিগনেটারি মেম্বারের ফলে বাংলাদেশের এই সব জায়গায় প্রতিনিধিত্ব করতে হয়, ট্রেড ফ্যাসিলিটেশন এবং অন্যান্য পার্সপেক্টিভে পার্টিসিপেশন করতে হয়। পার্টিসিপেশন করলে মেইন কম্পোনেন্ট থাকে যে আপনি ট্রেডকে কীভাবে এক্সপার্টাইট করবেন, সেজন্য কাস্টমসের প্রতিনিধিরা এইসব কনফারেন্সে বলেন, সেমিনারে বলেন, ওয়ার্কশপ বলেন, তারা অংশ নেয়। যার ফলে সরকারের মানে অভ্যন্তরীণ উৎসের বাইরে তারা ডোনার এজেন্সির ফান্ডেই তারা ট্রেনিংয়ের সুযোগ পায়। হয়তো কম বেশি আছে, বাট সুযোগটা তাদের অবারিত আছে। কোনো একজন কর্মকর্তা হয়তো বছরে একবার পাবেই, এরকম একটা সুযোগ হয়তো থাকে। মানে কিছু কিছু ক্ষেত্রে একাধিক হয়, হয়তো পোর্টফোলিওর কারণে যে কোন রোলে সে আছে। একজন যিনি সহকারী কমিশনার যোগদান করবেন, তিনি যদি উচ্চশিক্ষার জন্য যদি বিদেশে যেতে চায়, সে সুযোগও কি রয়েছে কিনা? সরকারি চাকরিতে এটি একটি বড় সুবিধা। সরকারি চাকরিজীবীদের জন্য উচ্চশিক্ষাকে উৎসাহ দেওয়া হয়। সেক্ষেত্রে মাস্টার্স এবং পিএইচডির ক্ষেত্রে ফান্ডিং সহ গভর্নমেন্টের একটা স্কলারশিপ ফান্ড ছিল স্ট্রেনথেনিং প্রোগ্রামের আওতায়, সেখান থেকে গভর্নমেন্ট নিজেই ফান্ড করে, বাট সে ফান্ডে হয়তো পর্যাপ্ত না, কিন্তু বেসরকারি ফান্ডে যারা আসলে আমরা জেনে থাকি যেগুলো বিসিএস কর্মকর্তা হিসেবে জয়েন করে, তাদের মেধা তালিকায় তারা ইউনিভার্সিটি বলেন অন্য কার্যক্রম বলেন তাদের এগিয়ে থাকে, তাদের পড়াশোনা জানাশোনা আন্ডারস্ট্যান্ডিং আর ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অথবা অনেকগুলো বিদেশি ইউনিভার্সিটি তারা প্রফেশনাল ক্যারিয়ারকে তারা অগ্রাধিকার দেয়, যার ফলে তাদের জন্য ফান্ডিং সহ স্কলারশিপ সহ এই মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামে ভর্তি হওয়ার সুযোগ থাকে। আর গভর্নমেন্ট থেকে 5 বছরের সুযোগ পাওয়া যায় এই পড়াশোনার জন্য, ছুটি পাওয়া যায় উইথ পে। আমাদের যারা সহকারী কমিশনাররা আছেন তারা তো বাংলাদেশের রাজস্ব আহরণেও কাজ করছেন, অর্থনীতির জন্য কাজ করছেন। বাংলাদেশের অর্থনীতিতে আসলে কাস্টমস কর্মকর্তারা কিভাবে অবদান রাখছে? টোটাল বাংলাদেশের যত রেভিনিউ এবার প্রায় 6,04,000 কোটি টাকা এনবিআর এর সোর্স থেকে আদায় হবে। এনবিআর এর সোর্স থেকে 6,04,000 কোটি টাকা। এর 3টা পার্টে যদি আপনি ভাগ করেন, ভ্যাট প্রায় 37%, ইনকাম ট্যাক্স প্রায় 37%, বাকি অংশ
কাস্টমস থেকে। যদিও ইন্টারন্যাশনালি কাস্টমসের পার্টটুকু ডে বাই ডে আপনি আস্তে আস্তে কমছে গুরুত্ব, বিকজ বাংলাদেশ এই যে আপনি খুব সহসা বিনস হলো 24 নভেম্বর 2026 বাংলাদেশ এলডিসি গ্রাজুয়েশনে এন্ট্রি করবে। এলডিসি গ্রাজুয়েশনে এন্ট্রি করলে আপনাকে অনেক কিছু লেবারাইজ করতে হবে, বিশেষ করে ট্যারিফের ক্ষেত্রে। যে ট্যারিফটা এখন হয়তো আছে 35%, সেটাকে 20% নিয়ে আসতে হবে। এরকম অনেকগুলো ক্ষেত্রে আপনি ইন্টারন্যাশনাল ট্রেডকে ফ্যাসিলিটেট করার জন্য, যে আন্তর্জাতিক যে বাণিজ্য আছে, এটা বাংলাদেশ যেহেতু WTO TFA মেম্বার, তার এইটা ফ্যাসিলিটেট করার জন্য এখানে এই সারগুলো দিতে হবে। কিন্তু পক্ষান্তরে আপনি VAT সোর্স থেকে রেভিনিউ বাড়বে এবং ইনকাম ট্যাক্স সোর্স থেকে রেভিনিউ বাড়বে। সরকার সেদিকেই ফোকাসড। যদি একটু বলেন যে আসলে চাকরি প্রত্যাশীরা এই চাকরি পাওয়ার জন্য কিভাবে প্রস্তুতি নেবে? যেহেতু বেসরকারি চাকরিতে স্থায়িত্ব এবং কম্পিটিশনটা একটু বেশি পরের স্টেজে, সেহেতু মানুষজনের একটু আস্থা সরকারি চাকরির উপরে বেশি। সরকারি চাকরিতে ইনিশিয়াল স্টেজে অনেক কম্পিটিশন, হয়তো 5 লাখ লোক থেকে নিয়োগ পাইল 2000, তার মানে কম্পিটিশনটা অনেক বেশি। এবং সেক্ষেত্রে একজন শিক্ষার্থীর যা দরকার ইউনিভার্সিটির লাইফেই তার কেরিয়ার কোন দিকে সেট করবে সেই অনুপাতে তার প্রস্তুতি নেওয়া। সে যদি মনে করে যে সরকারি চাকরিতে কেরিয়ার সেট করবে, সেক্ষেত্রে সরকারি চাকরির উপযোগী পড়াশোনা তাকে আস্তে আস্তে করে ডেভেলপ করবে, নিজেকে প্রস্তুত করবে। আর যদি মনে করে যে না, আমি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানে কাজ করব অথবা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করব, সেদিকে হইলেও তার ভিন্ন দিকে ডাইমেনশন নিয়ে যেতে হবে। অথবা যদি একজন নতুন স্টুডেন্ট মনে করে যে আমি উদ্যোক্তা হব, সেক্ষেত্রে উদ্যোক্তা হওয়ার জন্য তার যেসব স্কিল থাকা দরকার সেগুলো সে আয়ত্ত করবে। সহকারী কমিশনার ছাড়া অন্য কোনো পদে কাস্টমসে নিয়োগ হয় কিনা সেটি যদি বলেন। অফিসার হিসাবে মেনলি 2 ধরনের, একটা হলো সহকারী কমিশনার, আরেকটি হলো সহকারী রাজস্ব কর্মকর্তা, গ্রেড 10 পদে। তারা মেনলি ফিল্ডে কাজ করে। আর এছাড়াও সাপোর্টিং স্টাফ হিসাবে আমাদের অনেকগুলো পদ আছে, সেগুলো স্ব কমিশনারেট এবং স্ব হাউজে, কাস্টম হাউজে নিয়োগ হয়ে থাকে। সেগুলোর মধ্যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষরিক, কম্পিউটার অপারেটর এবং অনেকগুলো পদ আছে এখানে, ছোটোখাটো পদগুলো যেগুলো হেল্পিং অ্যাসোসিয়েট হিসেবে কাজ করে। আর একটি পদ এনবিআর এর ক্ষেত্রে আছে, সেটা হইলো অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার। এনবিআর এর ICT উইং আছে, তারা খুবই শক্তিশালী। এখানে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার হইতে তারা সিস্টেম ম্যানেজার পর্যন্ত হতে পারে, বাট সেখানে তাদেরকে ওই নন ক্যাডার থেকে তারা পেয়ে থাকে এখন বর্তমানে। নতুন যারা চাকরিতে যোগদান করেছে, কাস্টমসে নানান পদে যোগদান করেছেন, তারা যদি পদোন্নতি পেতে চান অথবা চাকরিতে ভালো করতে চান, তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? কাস্টমসে আসলে ক্যাডারদের জন্য একরকম, নন ক্যাডারদের জন্য আর একরকম। আর নিচের দিকে যারা প্রমোশন পাবে, নন ক্যাডার হবে, তাদের জন্য আর একরকম প্রস্তুতি। ক্যাডারদের জন্য যেটা হয়, যেমনটা ডিপার্টমেন্টাল পরীক্ষা, সিনিয়র স্কেল এক্সাম, এগুলো পাস করতে হয় এবং চাকরির টোটাল ক্যারিয়ারেই সততা, নিষ্ঠা এবং তার ACR সব কিছু ওয়েল অ্যান্ড আপ টু ডেট থাকতে হয়, তাইলেই প্রমোশনটা হয়ে যায়। আর নন ক্যাডারদের ক্ষেত্রেও অলমোস্ট সেম। কিন্তু যারা ডিপার্টমেন্টাল কিছু নিয়োগ যেগুলো বললাম আমি, অফিস সহকারী কাম মুদ্রক্ষরিক এবং অন্যান্য সিপাহী, তারপরে বিভিন্ন টেকনিক্যাল পদে যারা নিয়োগ পায়, তাদের ক্ষেত্রে একটা টায়ার আছে, কয়েক বছর কাজ করলে একটা ফিডার পোস্ট আছে কিছু কিছু পদের জন্য। ওই ফিডার পোস্টগুলো পূরণ হইলেই তারা অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার হিসাবে চাকরি আবেদন করতে পারে। টোটাল যে অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার যত, তার 1/3 এই প্রমোশন পেয়ে হয়। এই প্রমোশন পাওয়ার জন্য তাকে আবার পরীক্ষা দিতে হয়, একটি নির্দিষ্ট সিলেবাস, এবং সিলেবাসে বছরে একবার পরীক্ষা হয়, ডিপার্টমেন্টাল এক্সাম। এটিও কাস্টমস এক্সাইজ ভ্যাট ট্রেনিং একাডেমি কন্ডাক্ট করে থাকে। ওই পাশ করলে তারপরে এনবিআর উত্তীর্ণদের মধ্যে থেকেই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করে, খালি থাকা সাপেক্ষে। দীর্ঘদিন ধরে এই কাস্টমস বিভাগে কাজ করছেন, সফলতার সাথে কাজ করছেন। আমরা একটু আপনার সফলতার একটু গল্প শুনতে চাই, আপনার পুরো জার্নিটুকু একটু জানতে চাই, যদি একটু আমাদের শিক্ষার্থীদের জন্য যদি একটু বলেন। আমার জন্ম বেড়ে ওঠা পটুয়াখালী শহরে। পটুয়াখালীতে আমি স্কুল কলেজ পর্যন্ত পটুয়াখালী শেষ করেছি। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজনেস গ্র্যাজুয়েট, BBA MBA শেষ করি। তারপরে যখন সবার মতোই অন্যরা যেমন বেসরকারি, আমাদের যারা বিজনেস গ্র্যাজুয়েট তারা বেসরকারি চাকরি অথবা ব্যাংকিং সেক্টরে কাজের জন্য প্রস্তুতি নিচ্ছিল, আমার একটি স্বপ্ন ছিল আমি BCS পরীক্ষা দেব। তখন আমি BCS এর পড়াশোনা শুরু করি। আলটিমেটলি পরীক্ষা দেই, মাস্টার্স অ্যাপিয়ার্ডের সাথে সাথেই চাকরি হয়ে যায়।
আর প্রস্তুতির ক্ষেত্রে আমি সবাইকে বলবো যে প্রস্তুতি তো আসলে বললাম যে চাকরি অনার্সের পরপরই শুরু করতে হবে এবং খুব মানে ঐচ্ছিকভাবে না, খুব মনোযোগের সাথে পড়তে হবে, যেহেতু আমাদের কম্পিটিশনটা বেশি, চাকরি মার্কেট ছোট, সেজন্য। আর পরে আমি আরও অধিক পড়াশোনা করেছি, সেটা হইল চাকরিতে যোগদান করার পরে উচ্চশিক্ষা করেছি, ইউনিভার্সিটি অফ লন্ডনে LLB করেছি অনার্স, দেন আমি মাস্টার্স করেছি ইউনিভার্সিটি অফ হাওয়াই USA, আর সর্বশেষ PhD করেছি ইউনিভার্সিটি অফ ক্যানসাস আমেরিকাতে। এগুলো সবই নিজের ইচ্ছায়, নিজের তাড়নায় পড়াশোনা করতে ইচ্ছা করছে, সেই জন্য করেছি। পুরো ইন্টারন্যাশনাল ট্রেড ল এক্সপার্ট হয়েছি এখন। আমাদের সাধারণ শিক্ষার্থী যারা আছে তাদের প্রতি আপনার কি পরামর্শ থাকবে? একটি বিষয় ইউনিভার্সিটিতে আসলে এগুলো আসলে ফোকাস করা হয় না, মানে মার্কেট কি চায়, মার্কেট আসলে কোন টাইপের পিপলকে হায়ার করে, সেগুলো নিয়ে নিয়মিত ইউনিভার্সিটি অথরিটি কি তাদের কোর্স ডিজাইন হইতে শুরু করে সব কিছুই পিরিয়ডিক চেঞ্জ হওয়া উচিত, মডিফিকেশন হওয়া উচিত। তাইলে হবে কি, ও একজন স্টুডেন্ট যেসব কোর্সগুলো তাদেরকে ডিজাইন করা হয়েছে সেগুলো মার্কেটের সাথে মানে খুব কানেক্টেড আছে কিনা। যদি সেটা হয় এবং একজন লোক হঠাৎ করে মনে হবে যে আমি BCS দেব, কিন্তু সে কখনো BCS রিলেটেড যে পড়াশোনা, তার যে কোর্স কারিকুলাম সেগুলো সম্পর্কে তার আইডিয়াই নাই, তাহলে সে সাকসেসফুল হইতে পারবে না। অথবা একজন ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট পার্টনারে জব করবে, সেক্ষেত্রে সে প্রজেক্ট প্ল্যানিং, ড্রাফটিং, ইংলিশ রাইটিং এগুলো কিছুই পারে না, তাইলে তার ক্ষেত্রে সাকসেস হওয়ার রেটটা থাকবে না। তো আমার প্রথমেই কেরিয়ার সেটের আগে আমাকে আগে ভাবতে হবে যে আমি কোন দিকে যেতে চাই। আমি আইদার ব্যাংকিং যাব, আমি সরকারি যাব, না বেসরকারি যাব, না ডেভেলপমেন্ট পার্টনারে যাব, না আমি ডিজিটাল এখন প্ল্যাটফর্মে অনেক ধরনের বিজনেস আছে যেটাকে আমরা বলি, এটাকে বলে ফ্রিল্যান্সিং। এই প্রফেশনগুলো এখন খুবই জনপ্রিয়। এই জনপ্রিয় যে প্রফেশনগুলো হতে পারে এটা কিন্তু আগে ছিল না, মানে ডাইভার্সিফিকেশন। এখন এই সেক্টরগুলোকে আপনাকে অ্যাড্রেস করা এবং ইউনিভার্সিটির লাইফে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তাকে মোটিভেট করা যে তুমি কোন দিকে যেতে চাও, ওই ফোকাসটা সেই দিকে আস্তে আস্তে করে যাও। কারণ ফোর্থ ইয়ারে যাওয়ার পরে এই চাকরির জন্য আবার 3 বছর পড়াশোনা করবে, সেটা আসলে কেউই কাম্য না। কারণ গার্ডিয়ানরা চায় যে তার ছেলে অথবা মেয়ে সে 4 বছর শেষের পরেই চাকরি পাক। আপনার কাছে আরেকটি জিনিস জানতে চাইবো, যেহেতু এখন নতুন নতুন প্রযুক্তি আসছে, সেক্ষেত্রে যিনি একজন কাস্টমস কর্মকর্তা তাকেও কি আসলে প্রযুক্তি সম্পর্কে জ্ঞান রাখতে হবে কিনা, আরও জানতে হবে কিনা, এটা যদি একটু বলেন। NBR অলরেডি মডার্নাইজেশনের মধ্যে আছে অনেক দিন ধরে। কারণ হলো কাস্টমসের টোটাল অ্যাসেসমেন্ট হয় SI কোডা ওয়ার্ল্ড সিস্টেমে। এখন SI কোডা ওয়ার্ল্ড সিস্টেম কি, কাস্টমস ডিক্লারেশন, দেখলাম কাস্টমস ডিক্লারেশন টোটালটা অনলাইন বেস। তারপর সেম অ্যাজ ইভ্যাট যেটাকে আমরা আইবাস বলতাম আগে, ইন্টিগ্রেটেড ভ্যাট অটোমেশন সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে রিটার্ন দাখিল, NBR টোটাল ভ্যাটরা অনলাইন সিস্টেম নিবন্ধন হইতে শুরু করে এভরিথিং ওর মাধ্যমে কন্ট্যাক্ট হচ্ছে। রিটার্ন যেহেতু আমি সবাই ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করি, এখন রিটার্ন মাধ্যমে সেম অ্যাজ NBR যতগুলো এখন মোটামুটি আছে, মানে কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট, অটোমেটেড রিস্ক ম্যানেজমেন্ট, তারপরে বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো, সব কিছু এখন ডিজিটালাইজ হয়েছে। সো এই মডার্ন টেকনোলজি ইকুইপমেন্টগুলো আমাদেরকে জানা এবং বোঝা খুবই জরুরি। সেই অনুপাতেই আমাদের ট্রেনিং সিস্টেমগুলো এখন ওইভাবে ডেভেলপ করা হয়েছে। সো মডার্ন এরার বাইরে আমাদের কাস্টমসের কর্মকর্তাদের চিন্তা করলে হবে না। তার উপরে আমাদের AI রিলেটেড যতগুলো জিনিস আছে সেগুলো এখন কোর্স মডিউলের মধ্যে আমরা অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি। অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। দর্শক, আমি নিশ্চিত আজকের আলোচনা থেকে আপনারা অনেক কিছু জেনেছেন। দর্শক, এখন জানবো দেশের কিছু চাকরির খবর। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো।